আমার সবার আগেই দাবাংয়ের কথাটা মনে পড়লো। মানে এই এই যে আপনি অ্যাটিটিউডটা তৈরি করেছেন, এই যে একটা দাবাং অ্যাটিটিউড আপনার, এই অ্যাটিটিউডটা কিভাবে এলো? তাহলে তো 30-35 বছরের ইতিহাস খুঁজতে হবে। একটু বলুন না, আমাদের দর্শকদের জন্য বলুন না। 30-35 বছরে যদি ব্যারাকপুরকে চিনেন, তো ব্যারাকপুরে আপনাকে প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদ করার পরে তো বহু পরে এই বইটা এসেছিল, বই তো 35 বছর অনেক পরে এসছে, তো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। ব্যারাকপুরে পলিটিক্সে এই সব আসে, কোনো অসুবিধা নেই। মানে আপনার শুরুটা, মানে এই স্টাইলটা একেবারে একদম আগাগোড়াই বলছেন। আচ্ছা, না করলে, না থাকলে ব্যারাকপুরে পলিটিক্স করা কঠিন আছে। বেশ, আমাদের আজকের যে শোটা, মানে সেটা হচ্ছে কি অরাজনৈতিক, পলিটিশিয়ানদের অরাজনৈতিক দিকটি। মানে এই ধরুন, আপনি কি করতে ভালোবাসেন, আপনি কোন কাজটা আপনার সব থেকে বেশি ইচ্ছা করে, মানে পলিটিক্সের বাইরে, এই ধরনের নানান আলোচনা আপনার সঙ্গে আজকে আমি সারবো। আমার যেটা প্রথম ইচ্ছা করছে আপনাকে, মানে আমি এটা একটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে বাংলায় যদি একটা পাখি ওড়ে বা একটা পাতা নড়ে, সবকিছু অর্জুন সিং এর কানে চলে যায়। মানে অর্জুন সিং এর কাছে খবরটা আসবেই আসবে। এবং আমার এক সিনিয়র এক কলিগ, অনেক সিনিয়র একজন সাংবাদিক, তিনি আমাকে একবার মজা করে বলেছিলেন, বাংলায় যদি কিছু হয়, সেটা যে কোনো জিনিস নতুনত্ব, সেটা অর্জুন সিং জানবেই জানবে। না, এটা রেগুলার, আপনি যে প্রফেশনে থাকবেন, তো পলিটিক্স একটা এমন প্রফেশন আছে, তার অনেক দিক আছে, সেখানে আপনাকে ইনফরমেটিভ থাকতে হবে। আর যে জায়গায় আমরা পলিটিক্স করি, আমরা যদি ইনফরমেটিভ না থাকি, তাহলে পলিটিক্স করা খুব কঠিন আছে। আমি পলিটিক্সের একটু বাইরে বলছি, বাইরেও বলছি। আপনি ধরুন, আপনি ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে ধরুন। ব্যারাকপুর শিল্পাঞ্চল এমন একটা জায়গা যেখানে পার্সোনাল লেভেল, নট পলিটিক্স, তাহলে বাঁচার জন্য আপনাকে সেই লড়াইটাও দিতে হবে। কেন, ওই জায়গাটাই এমন একটা, আমার মনে হচ্ছে ব্রিটিশ আমল থেকে এমন তৈরি হয়ে আছে কি, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তখন থেকে এইভাবে চলছে। তো একটা সাইড ইফেক্ট থাকে ওখানে। মানে ওই জায়গা থেকেই এরা মানে পুরো নিজেকে একদম তৈরি করেছে। এবারে আপনারা অনেকেই জানেন না হয়তো, মানে এগুলো জানার কথাও নয়। আমি যেহেতু আমরা এই শোটা করছি, সেই কারণে একটু ইন্টারেস্ট জাগলো, তো এক এক করে একটু রাসগুলো খুলি দাদা। হ্যাঁ, কেন করবেন না, আপনি যে যেমন ডেকেছেন সে কাজ করুন। এবারে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন না, অর্জুন সিং তিনি একটা সময় জুট মিলে মজদুর হিসেবে কাজ করেছেন, জুট মিল ওয়ার্কার ছিলেন। এবং মানে এটা খুব আশ্চর্যও লাগে, মানে আশ্চর্য এই কারণে বলছি, অর্জুন সিং এর বাবা, তিনি শ্রদ্ধেয় সত্যনারায়ণ সিং, তিনি ছিলেন 3 বারের বিধায়ক, আমি যদি খুব ভুল না করি, কংগ্রেসের বিধায়ক ছিলেন। তো আপনার তো মানে আর্থিক দিক থেকে তো কোনো রকম সমস্যা ছিল না দাদা, তাহলে আপনি মজদুরের কাজ কেন করতে গেলেন? দেখুন, আপনি একটা জিনিস দেখবেন, যে কোনো ভালো ব্যবসায়ী ঘরে কোনো ছেলে, ও নিজের জায়গাতে আগে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে শিখে কি আমাকে এই ব্যবসা করার জন্য কি করতে হয়। এবার আমরা যদি পলিটিক্স করবো, তো ওখানে ট্রেড ইউনিয়ন করতে হবে। এই যে ওখানে জুট ইন্ডাস্ট্রিগুলো আছে, আমার গ্র্যান্ডফাদার বা আমার দাদু, তারা ব্রিটিশ আমলে ওখানে কন্ট্রাক্টর হিসাবে এই কনস্ট্রাকশনগুলো করিয়েছিলেন। আর তখন লেবার ওখান থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লেবার আসতো, তারা এখানে এসে তাদেরকে রাখা, বসবাস করা, ম্যাক্সিমাম আপনি দেখবেন ওই অঞ্চলে ওরাই ডমিনেট করেছিল একটা সময়, যদি ইতিহাস খুঁজেন। আমার বাবা এমএলএ হওয়ার আগে এবার ভাইস চেয়ারম্যানও ছিলেন। তো বাবাই পলিটিক্সে, ওরা আমার যারা পূর্বজরা ছিলেন তারা কিন্তু পলিটিক্সে ছিলেন না, এটা বাবাই তখন শুরু করেছিলেন পলিটিক্সে আসা। তখন ওটা ট্রেড ইউনিয়ন করার জন্যে যাদেরকে ক্ষমতা দিয়ে পাঠানো হতো কি আমার এই লোকগুলোকে বাঁচাতে হবে, তারা ভিতরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যেত ওখানে একজন। মানে আমি এই যে এই কথাটা আমি শুরুতে কেন বললাম, মানে তা ওনার যে স্টাইলটা না কথা বলার, মানে উনি কিন্তু এই অ্যাডজাস্ট কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন। মানে যাদেরকে, মানে একজন নেতা যারা যে মজদুরদের হয়ে কথা বলবে, সে ভেতরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে।
মানে আপনি সেটিং এর কথা বলছেন, সেটিং হয়ে যায়। মানে সেটা কি রকম সেটিং হতো? সেটিং ধরুন আপনি একটা কোনো ইস্যু উঠলো, আপনি গিয়ে তো মজদুরের পক্ষে কথা বলবেন, হ্যাঁ। ওরা সরকারের পক্ষ কথা না বলে ঠিক আছে আমরা বুঝিয়ে দেবো, আপনার আমাকে দিয়ে দিন। হ্যাঁ। ওখানে দুজন নেতা ছিল, সিটু নেতা ছিল শিবপ্রসাদ ভট্টাচার্য, আর আমাদের একজন ইউনিয়নটাকে দেখাশোনা করতেন কমল মানে চাঁদ। কংগ্রেসের আমরা কংগ্রেস করতাম, হ্যাঁ। কিন্তু ওই ইউনিয়নটা কংগ্রেসের ইউনিয়ন ছিল, কংগ্রেসের ইউনিয়ন তো আইএনটিউসি ছিল, কিন্তু আমাদের ওখানে জুট টেক্সটাইল বলে একটা ইউনিয়ন ছিল। আচ্ছা আচ্ছা। সেটা আমার বাবা আর ওই কমলবাবু মিলে এটা করিয়েছিলেন। বাবা প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘ সবসময় ওনার, এখনো আমি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট। এবার এর ওয়ার্কারের লড়াই করার জন্যে সরকার আমাদের, আমরা জেনারেশন টু জেনারেশন আমরা তাদেরকে চাকরি দিয়েছি। এবার তারা ভিতরে গিয়ে ওখানে ওয়ার্কারের বিরুদ্ধে কাজ করে, এটা আমার খুব লাগতো কি ভাই আমাকে তো এই কাজটা করতে হবে ভবিষ্যতে। তা যে ফোর্স দরকার আছে, যে শক্তি দরকার আছে, দেখুন গণতন্ত্রে আপনার কাছে যদি মানুষের ফোর্স না থাকে, শক্তি না থাকে, আপনি কিন্তু রিভাইভ করতে পারবেন না। কোনো আবেগ, কোনো হাওয়া পলিটিক্সে একবার আপনাকে জিতাতে পারে, বারবার আপনাকে জেতাতে পারবে না। তো এইটাই আছে, আপনাকে পলিটিক্সে টিকে থাকার জন্য বেসিক যে কাজ আছে সেটা সাপোর্টার দরকার আছে, সেই সাপোর্টারটা ডেডিকেশন হওয়া দরকার আপনার প্রতি। তো সেই জন্য আমি ওই কাজটা শিখতে গেছিলাম, আর শেখার জন্যেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমার কিন্তু দখলে ছিল। মানে এটা আপনি একেবারে মানে হাতের পাঁচ, মানে মানে বলে না একদম হাতের তালুর মতো সবকিছু চেনা, বাংলায় একটা প্রবাদ আছে, তো সেরকম আপনি চিনে গেছেন। এবারে আমাকে একটা কথা বলুন, মানে সেখানে কত টাকা পেতেন? মানে আমি খুব রিসেন্টলি এই ভোটের আগে আরে কত টাকা মজদুরি হিসেবে পেতেন? খুব কম, তখন 5,000 মতন টাকা মাসে পাওয়া যেত। 5,000 টাকা মাসে পেতেন? তো তাদের কি করতেন, মানে আপনার ওটা হাত খরচ ছিল না? কিছু না, ওটা তো খরচ, ওই খরচ আমার বাবা ব্লাস্টে আমার উপরে রেগে যেত, বলতে তোমার দরকার কি আছে, বলে আমি তো চাকরি করতে যাচ্ছি না, আমি মিলটা কিভাবে কবজায় নিতে হবে এর জন্য যাচ্ছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, এই যে 5,000 টাকা আপনি পেলেন, মানে কোনো সময় এরকম মনে হয়েছে যে একটু বাইকে একটু পেট্রোল ভরে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি? হ্যাঁ, আমাদের ওই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সমস্যা। আপনি লজ্জা পাচ্ছেন? না না, বলছেন না, আমাদের সত্যি ওইসব চলে না, আমাদের ফ্যামিলি ট্রেডিশন মধ্যে এইসব অসুবিধা করতে পারবেন না। আচ্ছা, মানে ওখানে প্রেম ভালোবাসা বিয়ের পরে? আমার এমন অবস্থা আছে কি আমি লুকিয়ে কোনো কাজ করতে পারবো না। আমাকে যে আগে তো অনেকে চিনতো না, এখনো আমি যদি কোনো আমার পার্সোনাল লাইফ যদি আমি ভাবি, আমার কোনো পার্সোনাল লাইফ বলে থাকবে না। আমি যেখানে যাব, ধরুন কোনো হোটেলে গেলাম, আমি একটা পার্টিতে গেলাম, ওখানে 10 জন আমার সঙ্গে দেখে কেমন আছেন, ভালো আছেন, তো ওটা নেই। বিদেশে গেলেও প্রবলেম আছে।